আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 70 নম্বর এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে কোনো কোনো স্কুলে। ওকে, আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখান থেকে কিন্তু তোমরা পেড কোর্সের মধ্যে এই সব কিছু প্রশ্ন উত্তর এবং সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে এই পেড কোর্সের মধ্যে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে এবং ভিডিওগুলো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে। ওকে, তো চলো আমরা এখন প্রথমে তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নিই। দেখো, সিলেবাসের মধ্যে তোমাদের যে সাহিত্য মেলা বই রয়েছে সেখানে গদ্য থেকে থাকছে ভানু সিংহের পত্রাবলী, স্বাধীনতা সংগ্রামের নারী, রাস্তায় ক্রিকেট খেলা, জাদু কাহিনী, গাধার গান, পটলবাবু, ফিল্মস্টার, চিন্তাশীল, দেবদত্তা, হিমালয়, এইগুলোই। এরপর কবিতা থেকে থাকছে ভারত তীর্থ, দিন ফুরলো, বইটো, এইগুলো 3টি কবিতা আছে। তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে কবিতাগুলো ছিল সেগুলো কিন্তু একবার করে পড়ে রাখবে, কারণ কোনো কোনো স্কুলে কিন্তু সেখান থেকেও প্রশ্ন দেওয়া হয়ে থাকে। ওকে, তো এরপর দেখো তোমাদের যে মাকু বই রয়েছে সেখানে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত পড়তে হবে এবং ব্যাকরণ বই থেকে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি, অনুসর্গ এগুলো থেকে প্রশ্ন থাকবে। আর নির্মিতি অধ্যায় থেকে প্রবন্ধ রচনা, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা এইগুলো, ঠিক আছে। তো এই সব তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার মধ্যে রয়েছে সিলেবাসের মধ্যে, এগুলো তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। এরপর কীরকম প্রশ্ন আসবে সেগুলো দেখে না। প্রথমে দেখো তোমাদের 11টি প্রশ্ন থাকছে এমসিকিউ প্রশ্ন। এই 11টি এমসিকিউ প্রশ্ন গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, ব্যাকরণ থেকে 5টি। ওকে, এরকম করে দেওয়া থাকবে। এরপর এসে কি থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানে প্রশ্ন। এগুলো হচ্ছে তোমাদের থাকছে টোটাল 13টা, গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, সহায়ক যে পার্ট যেটা রয়েছে মাকু সেখান থেকে 2টি, ব্যাকরণ থেকে 5টি। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। দেখো, গদ্য থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। কবিতা থেকেও 2টি লিখতে হবে আর সহায়ক গ্রন্থ যেটা মাকু সেখান থেকে একটি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, এরপর দেখো আর ব্যাকরণ থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন নেই, সবই শর্ট প্রশ্ন। তারপর হচ্ছে গদ্য থেকে তোমাদের 2টি 5 নম্বর প্রশ্ন উত্তর লিখতে হবে, 5 নম্বর 10 নম্বর। কবিতা থেকেও তার 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নম্বর 10 নম্বর। আর সহায়ক পাঠ মাকু সেখান থেকে একটার উত্তর লিখতে হবে, 5 নম্বর। সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, আর নির্মিতি থেকে তোমাদের যে প্রবন্ধ রচনা বা পত্র রচনা যেগুলো রয়েছে, বাগধারা, সেখান থেকে 6+4 করে টোটাল 10 নম্বর থাকবে। ওকে, তো এইরকম করে দেখো টোটাল 70 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে থার্ড ইউনিট টেস্টে। এখানে দেখো কবিতা থেকে গদ্য থেকে হচ্ছে 20 নম্বর থাকবে টোটাল, কবিতা থেকেও থাকবে টোটাল 20 নম্বর, সহায়ক পাঠ সেখান থেকে দেওয়া থাকবে 10 নম্বর, ব্যাকরণ থেকে থাকবে 10 নম্বর, আর নির্মিতি হচ্ছে যেটা তোমাদের পত্র রচনা এবং প্রবন্ধ রচনা সেখান থেকে 10 নম্বর। তো এইভাবে 70 নম্বরের মার্কস ডিভিশন তোমাদের থাকবে থার্ড ইউনিট টেস্টের জন্য। ওকে, এবং সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা 20 মিনিটের সময় দেওয়া থাকতে পারে। তো চলো আমরা এখন এই কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। তো দেখো, এখানে প্রথম যেটা রয়েছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রথমে 11টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। 1 নম্বর দাগে কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন। এখানে অপশান রয়েছে বকের শাড়ি, এরপর হচ্ছে বলাকার শাড়ি, হংসের শাড়ি না পাখির শাড়ির সঙ্গে। তো কবি শিশুদের ঘরে ফেরার তুলনা করেছেন পাখির শাড়ির সঙ্গে। 2 নম্বর হচ্ছে ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি না গীতালি? তো ভারত তীর্থ ওই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত সেটা হচ্ছে গীতাঞ্জলি। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান না বর্তমান পত্রিকা? তো অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা। ওকে, 4 নম্বর এই মহিয়সী ছিলেন সেই পরিণতি সম্ভবা মেঘ। মহিয়সী হলেন দুকড়িবালা দেবী, ননিবালা দেবী, কমলা দেবী না মাতঙ্গিনী দেবী? তো এখানে মহিয়সী বলতে কার কথা বলা হয়েছে? ননিবালা দেবীর কথা বলা হয়েছে। 5 নম্বর সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো বলতে বোঝানো হয়েছে কলকাতা, ওয়েস্ট ইন্ডিজ, মেয়ারো না ত্রিনিদাদ? তো এখানে সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো কোথাকার কথা বলা হচ্ছে? মেয়ারো, ঠিক আছে, অপশন গোয়েরটা। এরপরে দেখো 6 নম্বর হচ্ছে নুরুকে দেখে হেসেছে সুবলের মা, মাসিমা না সুফলের মা? তো নুরুকে, এটা নুরু হবে, ঠিক আছে। নুরুকে দেখে হেসেছে কে? সুবলের মা, ঠিক আছে। 7 নম্বর কালিম্পংয়ের ল্যান্ডমার্ক বড় গির্জা, বড় মন্দির, বড় মসজিদ না বড় বাড়ি? তো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক হচ্ছে বড় গির্জা, এটা উত্তর হবে। এরপর দেখো 8 নম্বর হচ্ছে বিদেশি প্রত্যয় কোনটি? অন, গিরি, স্নিক না তম্বত? এখানে বিদেশি প্রত্যয় হচ্ছে গিরি, এটা।
একের 9 নম্বর দাগে তির্যক বিভক্তি কোনটি? কে, র, এ, জন্য। দেখুন তির্যক বিভক্তি হচ্ছে এ, এটা অপশন গ এরটা। পরের প্রশ্ন 1-এর 10 নম্বর দাগে হাটে লোক গিজগিজ করছে। হাটে অংশটি কারাধিকরণ, স্থানাধিকরণ, বিষয়াধিকরণ। তো হাটে এটা হচ্ছে একটি স্থানাধিকরণ, অর্থাৎ হাট একটি জায়গা বা স্থানের নাম, তো এটা হবে স্থানাধিকরণ। 1-এর 11 নম্বরে তাঁতি তাঁত বুনছিল। তাঁত হলো কর্তিকারক, কর্মকারক, করণকারক না অপাদানকারক? তো তাঁতি কি বুনছিল? তাঁত বুনছিল, এটা হচ্ছে কর্মকারক হবে, অপশন খ এরটা। পরের প্রশ্ন দেখবো আমরা 2 নম্বর দাগে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 13টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান 1 করে, 1 × 13 = 13। 2-এর 1-এর দাগে পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে? তো 7টা মশার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে। 2-এর 2 নম্বর, রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন কে? এখানে উত্তর লিখবে, রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। 2-এর 3 নম্বর, পটলবাবুর আসল নাম কি? তো পটলবাবুর আসল নাম শ্রী শীতলাকান্ত রায়। 2-এর 4 নম্বর, কি এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন? তো এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে রঙের দৃশ্যে চমকে দেবেন। 2-এর 5 নম্বর, মার অফিস থেকে এসো তোরা, কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? তো এখানে ভারত মায়ের কথা বলা হয়েছে। 2-এর 6 নম্বর থেকে, দিন ফুরোলে কবিতাটি কোন কবির লেখা? তো দিন ফুরোলে কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। বাগধারাটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। চোখে চোখে রাখা। চোখে চোখে রাখা এর অর্থ কি? সতর্ক দৃষ্টি রাখা। মা ছেলেটিকে সবসময় চোখে চোখে রাখেন, অর্থাৎ সবসময় সতর্ক দৃষ্টিতে দেখেন। পদ পরিবর্তন করতে হবে অভিজাত, অভিজাতের পদ পরিবর্তন করলে হবে আভিজাত্য। 2-এর 9 নম্বর, তব্য প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। তো গম যোগ তব্য, গন্তব্য। একটি সংখ্যাবাচক শব্দ একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। তো একটি সংখ্যাবাচক শব্দ হলো 2, 3, 4 এইগুলো, ঠিক আছে। আর পূরণবাচক শব্দ হচ্ছে দ্বিতীয়, যেমন এরপর হচ্ছে তৃতীয়, চতুর্থ এইগুলো। সন্ধি শব্দের অর্থ কী? সন্ধি শব্দের অর্থ হলো মিলন। কী কারণে মাকুর চেহারা বদলে গেল? উত্তর লিখবে, বাঁশ বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকুর চাবি ঘুরিয়ে ফেলেছিল, ফলে তার চেহারা বদলে গিয়েছিল। খরগোশরা ভয় পেয়েছে কেন? তো খরগোশরা ভেবেছে ওদের মারবে এবং বাচ্চাদের নিয়ে নেবে, তাই ওরা ভয় পেয়েছে। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টির উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে। 4 দুগুণে 8 নম্বর এখানে। 3-এর 1-এর দাগে, পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তার কী শাস্তি হয়? তো কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে নারী গদ্যাংশে দুকড়িবালা দেবীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 7টা মশার পিস্তল পায় বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে, এবং তিনি অস্ত্র কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে, এই সমস্ত প্রশ্ন স্বীকার না করায় পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন এবং বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। 3-এর 2 নম্বর, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল? উপদেশটি কি? গগন পাকরাশির উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল। তিনি পটলবাবুর নাট্যগুরু ছিলেন, ঠিক আছে। উপদেশটা কী ছিল না? তিনি বলেছিলেন, একটা কথা মনে রেখো পটল, যত ছোটো পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়িয়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জন মিলেমিশে কাজ, সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। এই অমূল্য উপদেশই পাকরাশি মশাই পটলবাবুকে দিয়েছিলেন। 3-এর 3 নম্বর, ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? তো ভারতবর্ষ এমন এক স্থান যেখানে নানা সময় নানা স্থানের মানুষ এসেছে। মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে, তাই কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে। 3-এর 4 নম্বর, সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুধ ছাই বলেছে কেন? সূর্যি ডুবে যাওয়ায় আর খেলা হবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে হবে, তাই কথকরা দুধ ছাই বলেছে। 3-এর 5 নম্বর, গিরিন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল? তো দেখুন, গিরিন টুনুকে নিজের চোট দেখিয়ে তার চোটের কথা ভুলিয়ে দিয়েছিল। তাছাড়া গিরিন টুনুকে বলেছিল যে টুনুকে পারতেই হবে, সেই একমাত্র ভরসা, সে চাইলে 3টে গোল দিতে পারে। এইভাবে গিরিন খেলার মাঠে টুনুকে উৎসাহ জুগিয়েছিল। 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, কম বেশি 5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। তো 4-এর 1-এ এটা হচ্ছে তোমাদের মাকু থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো।
সোনাটিয়া কিভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারল? সোনাটিয়া বাড়ি থেকে জঙ্গলে চলে যাওয়ার পর তাদের পিসে মশাই মাকড় ছদ্মবেশে তাদের সঙ্গে ছিলেন। হোটেলওয়ালার জন্মদিনে যখন সবাই সার্কাসের আনন্দ উপভোগ করছিল, তখন তার দেওয়া খবর মতো সোনাটিয়ার বাবা, মা, আম্মা, ঠাম্মি সবাই হোটেলে গিয়ে অপেক্ষা করছিল। তারপর সার্কাস শেষে যখন সবাই হোটেলে যায়, তখন সোনাটিয়া সেখানে তাদের পরিবারকে দেখতে পায়। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। তাহলে 2 নম্বর, সং এর লটারির টিকিটের আধখানা কিভাবে খুঁজে পাওয়া গেল? তো টিয়া মাকুকে চালু করার জন্য যে চাবি তৈরি করেছিল, তাতে সে লটারির টিকিটের আধখানা জড়িয়েছিল। তার রং ছিল গোলাপি। সোনা দেখে সঙের পকেট থেকে যে টিকিটের অংশ দেখা যাচ্ছে তার রং গোলাপি, আর টিয়ার চাবির রঙও গোলাপি, তাই সে ব্যাপারটা বুঝে তা খুঁজে বের করে। 5 নম্বর দিকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 করে, ওকে, 4 5 20 নম্বর। দেখো 5-এর 1 দাগে, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন? তো পুরাণ কাহিনী মতে রুদ্রবীণা হলো ভগবান শিবের বীণা। এটি এক ধরনের বাদ্যযন্ত্র। রুদ্রবীণা হলো ধ্বংসের প্রতীক। কবি এখানে চাইছেন যারা আজও ঘৃণার বশে ভারতবর্ষ থেকে দূরে রয়েছে, রুদ্র বীণার ধ্বনিতে তাদের সে বাঁধন ভেঙে যাবে, তারাও এই মহান ভারতবর্ষে মহামানবের সাগর তীরে উপনীত হবে। অথবা দিয়ে রয়েছে দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখন। তো কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় গোধূলি প্রকৃতির রূপ সৌন্দর্য বর্ণিত হয়েছে। সূর্যের অস্ত যাওয়া, চাঁদ ওঠা, তারাদের আকাশ জোড়া বিস্তার, পাখিদের সারিবদ্ধভাবে বাসায় ফেরা, চারিদিক আধার করে আসা, এই সবই এই কবিতায় কবি তুলে ধরেছেন। এর পাশাপাশি সূর্য ডোবার পর শিশু মনের অবস্থা কেমন হয়, মাঠ ছেড়ে ঘরে ফেরার সময় তাদের কতটা মন খারাপ হয়, সে কথাও কবি আমাদের জানিয়েছেন। কবি যেন নিজে শিশু হয়ে শিশু মনের বক্তব্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। 5-এর 2 নম্বর, ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? তো কবি বলেছেন এখানে মানুষই হলো প্রধান দেবতা, সেখানে পতিত ও ব্রাহ্মণের কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষ যেন এক মহামানবের মিলন সাগর, সেই সাগরকে কবি মহামানবের সাগর তীর বলেছেন। অথবা দিয়ে রয়েছে সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না কেন? জমবে না কবির এমন ভাবনা কেন? ওকে, তো দেখো এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে। সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে। তাই কবির মনে হয়েছে সে গান কলকাতা শহরের ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না। পরের প্রশ্ন 5-এর 3 নম্বর হচ্ছে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী ননিবালা দেবী এবং দুকুড়িবালা দেবীর অবদান আলোচনা করো। তো ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেয়ে ননিবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে রিসরায় আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু মশার পিস্তলের সন্ধান না দিয়ে গ্রেপ্তার হন রামচন্দ্র মজুমদার। ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। এরপর তাকে জেলের পানিশমেন্ট সেলে 3 দিন প্রায় আধ ঘন্টা একটা দরজা জানলাহীন অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থাতেও তিনি মুখ খোলেননি। এরপর দেখো অপরদিকে বোনপো নিবারণ ঘটকের সূত্রে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকুড়িবালা দেবী রডা কোম্পানির থেকে চুরি করে আনা 7টা মশার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তল কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে তা স্বীকার করেননি। সামান্য গ্রামের বউ হয়ে কোলের শিশুকে ফেলে চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। অথবা দিয়ে রয়েছে 50 বছরের বেটে খাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। দেখো পটলবাবুর জীবনে বহু ক্ষেত্রে আঘাত পেয়েছেন, কিন্তু কখনো থেমে যাননি, কখনো হতাশ হননি। জীবনে তার স্বপ্ন ছিল অভিনেতা হবার। জীবন যুদ্ধে লড়াই করতে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে যায়। অনেক দিন পর 52 বছর বয়সে যখন অভিনয়ের ডাক পেলেন, তখন সেই স্বপ্ন আবার জেগে উঠল। নিজের সমস্ত ক্ষমতা দিয়ে তিনি ফুটিয়ে তুললেন মনের ভাব। সবার কাছে বাহবা পাওয়াটাই তার পারিশ্রমিক ধরে নিয়ে পটলবাবু বাড়ি ফিরে আসেন। এর থেকে বোঝা যায়
তিনি একজন সত্যিকারের শিল্পী। 5-এর 4 নম্বর, এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না, কেন? দেখো, নরহরির মার স্বগতোক্তি, অর্থাৎ এটা কে বলেছিল? নরহরির মা বলেছিল। নরহরিকে ভাবতে হলো, কাকে ভাবতে হলো না? কি না, নরহরিকে বেশি ভাবতে হলো না। কেন ভাবতে হলো না? উত্তর লিখবে, নরহরির মা কাশি যেতে চাইলেন, মার ইচ্ছে হয়েছে নরহরি বাধা দেবে না। মার সকল কথাতেই নরহরি অস্থির হয়ে পড়ে, কিন্তু এই ইচ্ছেটা মার, তাই নরহরিকে বেশি ভাবতে হলো না, মার ইচ্ছেই তার ইচ্ছে। অথবা আমার ধ্বনিতে রয়েছে, ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সেই সুর কবির রঙে ধ্বনিত হয়েছে? তো দেখো, যারা গিরি মরুপথ অতিক্রম করে বিজয়ের জয়গান গেয়ে কলরব করতে করতে ভারতে প্রবেশ করেছিল, তাদের সুরের কথা বলা হয়েছে। যেহেতু সেই সুরে অনেক মানুষের নানান ধ্বনি রয়েছে, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। কবি এখানে ভারতবর্ষের সাথে একাত্ম অনুভব করেছেন, তাই কবির রঙে বহু মানুষের মিলনের সেই বিচিত্র সুর ধ্বনিত হয়েছে। কবি অনুভব করেছেন তারা সবাই তার মাঝেই বিরাজ করছে। এরপর 6 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে একটির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। এখানে তোমাদের মাকো থেকে এই প্রশ্ন দেওয়া হচ্ছে। দেখো, 6-এর 1 দাগে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। তো হোটেলওয়ালা তার জন্মদিন উপলক্ষে রাত্রিবেলা সবাইকে বিনে পয়সা ভুনি খিচুড়ি, হরিণের মাংস আর পায়েস খাওয়াবে বলেছিলেন। সেই উৎসব উপলক্ষে সেদিন জঙ্গলের মধ্যে সার্কাসের আয়োজন করা হয়েছিল। আশেপাশের গ্রামের লোকেরা সেই সার্কাস দেখতে এসেছিল। সার্কাসে জাদুকরের পরীদের রানীকে আনা, সোনাটিয়ার নাচ, মাকুর খেলা দেখানো এবং মাকুর সাথে পরীদের রানীর বিয়ে দেওয়া হয়। তারপর খাওয়ার জায়গায় গিয়ে দেখা যায় সেখানে সোনা ও টিয়ার মা বাবা, ঠাম্মি, আম্মা, পিসেমশাই, পিসিমার ছেলে বোম্বা এবং কয়েকজন পুলিশ উপস্থিত। সেইখানে তখন হোটেলওয়ালার জন্মদিন উপলক্ষে সকলে মিলে খাওয়া দাওয়া করে। এইসব হই হুল্লোড়ের মধ্যেই হোটেলওয়ালার আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যায়। এইভাবে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 2 নম্বর, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। বনের মধ্যে এই হোটেল চালাতো, তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বনের মধ্যে নোটো অধিকারী ওরফে মালিক এই হোটেল চালাতো। সে ছিল সার্কাস দলের অধিকারী। অনেক লোকের পয়সা নিয়ে সে হাওয়া হয়ে গিয়েছিল। তারপর সে হোটেলওয়ালার ছদ্মবেশে বনে থাকতো। সেখানে একটা বিরাট বট গাছের তলায় ছিল তার হোটেল। 3টে পাথর সাজিয়ে তার উপর রান্না হতো। গাছের ডাল থেকে বড় লণ্ঠন ঝুলতো। গুঁড়ির উপরে কাঁচা কাঠ পেতে লোকে টেবিল বানিয়ে খেতে বসত। সে একটা খুব সুন্দর শুরুয়া রাঁধত, যার মূল ছিল তার নিজের মাথার নকল চুল, দাড়ি, গোঁফ। এইভাবে সে পয়সা জমাচ্ছিল তার দেনা মিটিয়ে আবার সার্কাসের দল চালু করার জন্য। 7 নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে পত্র রচনা করা। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 7-এর 1 দাগে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র লেখো। 7-এর 2 নম্বর, পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। 7-এর 3 নম্বর, তোমার বিদ্যালয়ে পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটি পত্র লিখতে হবে। 7-এর 4 নম্বর হচ্ছে অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। যে কোনো একটি লিখতে হবে। এখানে 4টি দেওয়া হয়েছে। তোমাদের সাধারণত পরীক্ষায় 4টি দেওয়া থাকবে না, 2টি হয়তো দেওয়া থাকবে। এখান থেকে একটি লিখতে হবে। আমরা এখানে 4টি দিয়েছি। 4টি কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো এখানে আমরা প্রথমে একটি পত্র লিখছি। দেখো, বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে পত্র। সেটা লেখার জন্য প্রথমে নিজের নামটা উপর লিখবে, তারপর নিজের ঠিকানা এবং তারিখটা লিখবে, যেদিনকে লিখছো সেদিনকার তারিখটা। এরপর প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা এখানে লিখবে। আমরা এখানে একটা নাম দিয়েছি অনিমেষ। এখানে তোমরা নিজের বন্ধুর নাম লিখবে। অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাইনি, কেমন আছো জানি না, আশা করি ভালো আছো। কিছুদিন আগে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সেদিন আমরা অনেক আনন্দ করেছি। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আমরা সুন্দর সুন্দর ছবি, ফুল আর নানা রঙের বেলুন দিয়ে খুব সুন্দর করে মাঠ সাজিয়েছিলাম। সকাল 10টায় আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। আমাদের শিক্ষকগণ ভালোভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। অনেকেই বিভিন্ন খেলায় অংশ নিয়ে পুরস্কার পায়। আমিও অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি। সবশেষে আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের পুরস্কার দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের বার্ষিক ক্রীড়া কেমন হলো অবশ্যই জানাবে। তো এইভাবে আমরা লিখলাম, ঠিক আছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে যদি তোমাকে চিঠি লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম লিখতে পারবে। এরপর দেখো, আমরা লিখছি ইতি তোমার বন্ধু, লিখে নিজের নামটা এখানটায় লিখবে। নিজের সম্পূর্ণ নাম লেখার দরকার নেই, শুধুমাত্র প্রথম নামটুকু লিখবে এখানে। এরপর হচ্ছে নিজের বন্ধুর পুরো নাম
পুরো ঠিকানা এবং তারিখ লিখবে এখানটায় এবং একটা ডেট লিখবে। তো এইভাবে এটাকে লিখবে। এরপর দেখো আমরা আরেকটি পত্র লিখছি, পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখতে হবে। তো এখানেও আমরা কী করবো দেখো, তোমরা নিজের নামটা লিখবে, তারপর নিজের পুরো ঠিকানা এবং তারিখ লিখবে। তারপর হচ্ছে প্রিয় বন্ধু লিখে বন্ধুর নামটা এখানে লিখবে। আমরা এখানে একটা নাম দিলাম দীপঙ্কর, তোমরা নিজের বন্ধুর নাম এখানে লিখবে। তো পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে বিষয়ে তোমাকে জানাবো। এবছর আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কিভাবে তোমার পুজোর ছুটি উদযাপন করেছো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখলাম। এরপর দেখো ইতি তোমার বন্ধু লিখে বলে এখানে নিজের নামটা লিখবে। তারপর এখানে নিজের বন্ধুর নাম, পুরো ঠিকানা বন্ধুর, আর এরপর হচ্ছে ডেট লিখবে, ঠিক আছে। তো এইভাবে এই পত্রটিকে লিখবে। নেক্সট আমরা আরও একটি পত্র তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। দেখো বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। বিদ্যালয়ে তুমি উপস্থিত থাকতে পারোনি কয়েকদিন, তার জন্য তোমাকে প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে একটি চিঠি লিখতে হবে। তো মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আর শিক্ষিকা হলে কি লিখবে মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া। এরপর বিদ্যালয়, নিজের যে বিদ্যালয়ের নাম সেটা লিখবে। এখানে আমরা লিখলাম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। তারপর তোমার যে বিদ্যালয়ের ঠিকানা, সেই ঠিকানাটা এখানটায় লিখবে, ওকে, এবং একটা তারিখ লিখবে। তারপর আমাদের যে বিষয় সেটা হচ্ছে কি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, এটা হচ্ছে বিষয়, এটা আমরা উপরে লিখলাম। তারপর লিখতে দেখো মহাশয় অথবা মহাশয়া, ঠিক আছে। শিক্ষক হলে লিখবে মহাশয়, আর শিক্ষিকা হলে লিখবে মহাশয়া। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত 9/8/2025 থেকে 13/8/2025, এই যে ডেটটা আমরা লিখলাম, ডেটটা তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো বা পরিবর্তন করে দিতে পারো। এই ডেট পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেনি ওকে। অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তো এইভাবে আমরা সংক্ষেপে লিখলাম। তো বিনীত লেখার পরে আপনার একান্ত অনগত ছাত্র লিখে নিজের পুরো নামটা এখানটা লিখবে এবং শ্রেণী হচ্ছে সপ্তম শ্রেণী লিখবে, রোল নম্বর লিখবে, সেকশন থাকলে সেকশনও কিন্তু লিখবে, ওকে। তো এইভাবে তোমরা কিন্তু এই পত্রটিকে লিখবে। এরপর 8 নম্বর দিয়ে যেটা রয়েছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এর দাগে একটি গ্রাম্য মেলার বিবরণ অথবা একটি মেলার অভিজ্ঞতা সেটা লিখতে হবে। কম্পিউটার সম্পর্কে, বিজ্ঞানের ভালো মন্দ, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, আর স্বামী বিবেকানন্দ, এখানে 5টি আমরা দিয়েছি, যে কোনো একটি তোমাদের লিখতে হবে পরীক্ষায়। তোমরা এখানে দেখো কয়েকটা রচনা তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো যেমন প্রথমে লিখছি আমার দেখা একটি মেলা বা একটি গ্রাম্য মেলার বিবরণ, ওকে। তো প্রথমে ভূমিকায় লিখবো, মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলায় পরিচিত জনদের সঙ্গে দেখা হয় এবং ভাব বিনিময় হয়। একের সঙ্গে অন্যের সংযোগ ঘটে মেলায়। আমাদের সংস্কৃতিতে মেলার গুরুত্ব অসীম বা অপরিসীম। এটা ভূমিকা লিখলাম। এরপর হচ্ছে আমার দেখা একটি মেলা। আমার দেখা একটি মেলা হলো রথের মেলা। সাধারণত বর্ষাকালে অর্থাৎ আষাঢ় মাসে রথের মেলা বসে। এই উৎসব প্রধানত জগন্নাথ দেবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। এই মেলা চলে 7 দিন। গ্রামের বড় মাঠের মধ্যে রথের মেলা বসে। সংসারের নানা ধরনের জিনিস, ছোটদের খেলনা, বাঁশের বাঁশি, পুতুল, মেয়েদের সাজার জিনিস, রং বেরঙের চুড়ি ইত্যাদি জিনিস বিক্রি হয়। আর বসে নানা রকমের খাবারের দোকান। এর মধ্যে সবথেকে বেশি যে খাবারটি মানুষকে আকর্ষণ করে তা হলো পাঁপড় ভাজা ও জিলিপি। মেলার নাগরদোলা, সার্কাস, ম্যাজিক, ইলেকট্রনিকের বিভিন্ন দ্রব্য অন্যতম আকর্ষণের দ্রব্য। এইসব মিলিয়ে মেলার 7 দিন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পূর্ণ থাকে। ধনী দরিদ্র, জাতি ধর্ম নির্বিশেষে রথের মেলায় অংশ নিয়ে এই মেলাকে মিলন ক্ষেত্র করে তোলে। এরপর উপসংহারে লিখছি দেখো, বাঙালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে মেলা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রথা, ইতিহাস ও ঐতিহ্য। মেলার মধ্যে দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে উঠেছে। শুধু গ্রামেই নয়, শহরেও মেলা আনন্দের উৎসব। মানুষকে আনন্দদানের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই। তাই তো মেলা আজও আমাদের কাছে এত আকর্ষণীয়। তো দেখো এই গ্রাম্য মেলা সম্পর্কে আমরা লিখলাম, ঠিক আছে। এরপর আমরা আরও একটি লিখছি বিজ্ঞানের ভালো মন্দ সম্পর্কে। তো প্রথমে ভূমিকা দেব, বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়। আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। এরপর প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি। যেমন ব্রাশ করা,
যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের জন্য বিভিন্ন প্রকার গাড়ি যেমন মোটর বাইক, ওকে, অটোরিক্সা, টোটো, বাস, ট্রেন, সাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার গাড়ি, নৌকা, স্টিমার প্রভৃতি জলযান ও বায়ুযান আমাদেরকে প্রতিদিনের কর্মক্ষেত্রে খুব কম সময়ে ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় এবং আমাদের প্রতিদিনের জীবনকে কর্মমুখর করে তোলে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে, সংবাদ মাধ্যম, চিকিৎসায়, বিভিন্ন ক্ষেত্রে, বিনোদনে, সব ক্ষেত্রেই বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের অপকারিতা কী রয়েছে, বিজ্ঞানের খারাপ দিকটা কি না, পৃথিবীতে সকল জিনিসেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। যন্ত্রের উপর নির্ভর করতে গিয়ে আজ মানুষ দিন দিন বিমুখ হয়ে পড়ছে, ক্রমশ কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা, ফলে শরীরে নানান রোগ এসে বাসা বাঁধছে। এরপর উপসংহার লিখছি, দেখো আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতি ক্ষেত্রে নব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে যে বিজ্ঞানী প্রগতি মন্ত্র, সভ্যতার প্রাণ প্রদীপ। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তো এরকমভাবে আমরা লিখলাম, ঠিক আছে, বিজ্ঞানের ভালো মন্দ সম্পর্কে। এরপর পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এখানে আমরা একটি রচনা লিখছি। দেখো, প্রথমে ভূমিকা দিচ্ছি। তো আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্য জল পরমের জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এরপর ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র, নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে নিরাপদ পরিচ্ছন্নতার কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে, আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবে। এরপর উপসংহার লিখছি আমরা, ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযজ্ঞে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। ওকে, তো এইভাবে আমরা লিখলাম এই রচনাটিকে। এরপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা একটি এখানে রচনা লিখবো। দেখো, 1863 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ছিলেন ভুবনেশ্বরী দেবী। ওকে, মায়ের দেওয়ার নাম ছিল বিদেশ্বর, আর সবাই তাকে ডাকতো বিলে নামে। বাল্যকালে বিলে ছিল দুরন্ত সাহসী, সব বিষয়ে ছিল তার অদম্য কৌতূহল। আর আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। পরবর্তীকালে রামকৃষ্ণদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর তার সন্ন্যাস জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি উত্তর কলকাতা মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ভারতের প্রতিনিধি হিসাবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই ধর্মসভায় তিনি জগৎবাসীর কাছে হিন্দু ধর্মের কথা বিস্তারিত আলোচনা করেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে গঙ্গার তীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি তার বিখ্যাত গ্রন্থ। তার বাণী ভারত তথা বিশ্বের অজস্র মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এখনও 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল এক্সাম 2025 সালের বাংলা বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা সেট 1 সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তো এরকম আরও কিন্তু 4-5টা সেট আমরা দেবো। প্রতিটা সেটই কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। যে কোনো একটা সেট যদি তোমরা প্র্যাকটিস করো সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা কমন নাও পেতে পারো। ঠিক আছে, তাই 4-5টি যে সেট আমরা দেবো প্রতিটা সেটই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফগুলো তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের মধ্যে কিন্তু সমস্ত সাবজেক্টের যে সাজেশান, কোশ্চেন আনসার এবং সিলেবাস, মার্কস ডিভিশন, কোশ্চেন পেপার এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে, কিন্তু সেগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। ওকে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে ভিডিওগুলোকেও দেখতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।